আচ্ছা দেখো, এই অধ্যায়ে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী ছাড়া কি কি আসে? ক নম্বরে বিভিন্ন জিনিস আসতে পারে, যেমন নগদের মধ্যে লেখা হয়নি এমন এন্ট্রি পরিমাণ লেখো, ব্যাংক বইতে লেখা হয়নি এমন এন্ট্রি সময়ের নাম লেখো, অথবা বলতে হয় ডেবিট মেমোরিয়ালের পরিমাণ লেখো, ক্রেডিট মেমোরিয়ালের পরিমাণ লেখো। এগুলি হিসাবে কয়েন হয় কি চায়, ব্যাংক সমন্বয় যেতে পারে অথবা জাবেদা যেতে পারে। এখন জাবেদা যদি চায়, জাবেদা দুইভাবে যেতে পারে। একটা হলো বলবে যে জাবেদা প্রস্তুত করো। এখন জাবেদা যখন প্রস্তুত করতে বলবে তখন কি সবকটা ব্যাংক সমন্বয়ে যে লেনদেনগুলো দেওয়া থাকে সবকটা জাবেদা করতে হয়? তো কোনগুলা করতে হয়? লেনদেন তো সবকটাই, কোনগুলা করতে হয়? হ্যাঁ, ও কি বলছিল? হ্যাঁ, আমরা বলছিলাম কি নগদান, আর ও বলছিল কি নগদান বইয়ে যেগুলো লেখা হয়নি সেগুলো করতে হবে। এটা কারণটা কি? দেখো আমাদের তো ব্যাংক তো সব এন্ট্রি হিসাব করছি, ব্যাংকে যেগুলো লেনদেন হয় সেগুলো তো ব্যাংক সব করে লিখছে। লেখে নাই কি? আমি লিখি নাই। আমি যেহেতু লিখি নাই, আমি যদি না লিখি তাহলে এগুলো ল্যাকিংস থেকে যাবে। আর আমি যেগুলো লিখছি সেগুলো তো ফিউচারে আলটিমেটলি লেনদেন হবেই। তারপরও আমি লিখছি, ব্যাংকও লিখছি, যেমন প্রত্যাখ্যান হয়েছে ওটারও জাবেদ আমাদের করতে হবে, কারণ প্রত্যাখ্যান হলে কি আমি ওই নতুন জাবেদাটা করি নাই। কথা বুঝতে পারছি? তো জাবেদা হবে কোনগুলা, যে সকল, দেখো জাবেদা কোনগুলা করতে হবে আমাদের? জাবেদা করতে হবে যে সকল, যে সকল লেনদেন গুলো ব্যাংক বিবরণীতে হিসাব হিসাবভুক্ত হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ বা হিসাবভুক্ত করা হয়নি এমন লেনদেন লেনদেন সমূহের জাবেদা দাখিলা দেয়া করা। তার মানে আমরা কি বুঝলাম, যে ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে কিন্তু কে লেখে নাই? নগদের মধ্যে লেখা হয় নাই এমন লেনদেন গুলো বা এমন হিসাব গুলাকে আমরা কি করব? জাবেদাভুক্ত করব। কথা কি বুঝতে পারছো? এতটুকু এতটুকু যদি কেউ না বুঝে বলতে পারে। এই কথাটা বুঝতে পারছো? আচ্ছা, এইবার আসো, আমরা কি বললাম? জাবেদা করতে বলে দুই রকম কথা বলবেন। যেমন সারা বলতে পারে যে দুই, এভাবে বলে দিবে, ধরো লেনদেন নাম্বার বলে দিবে, যে যেমন আমাদের বোর্ডের প্রশ্ন যদি দেখি আমরা, দেখো 2000, আমাদের প্রশ্ন নম্বর 25, প্রশ্ন নম্বর 25-এ দেখো বলা আছে 2019 সালে ঢাকা বোর্ডের প্রশ্নটা আসছিল। গ নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, বলছে 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এবং 7 নম্বর লেনদেনগুলো জাবেদা দাখিলা দাও। ঠিক না? তার মানে স্পেসিফিক বলে দিছে। যদি বলে দেয় তাহলে আমাদের মাথা কামানোর দরকার নেই, এটা কি নগদানভুক্ত হয়েছে নাকি হয় নাই, দরকার নেই, জাস্ট জাবেদা করে দিবা। 25 নম্বর বোর্ডে আসে, ঢাকা বোর্ড 2019 সালে আসছে এটা, ঠিক না? তারপরে দেখো এরপরে আবার খেয়াল করে রাজশাহী বোর্ড 2019 সালে আসছে। খ নম্বরে দেখো কি বলছে, 2, 3, 4 ও 5 নং দফা গুলোর জাবেদা দাখিলা দেখাও। ঠিক না? তার মানে এখানে বলে দিছে জাবেদা দাখিলা করতেন। এরপরে রেডিতে দেখো সেম জাবেদা দাখিলা করার জন্য বলছে যে এটা আবার কি যশোর বোর্ডে আসছে, 3, 4, 5 এবং 7 নং দফার আমানতকারীর বইতে জাবেদা দাখিলা দাও। এখন দেখো এইগুলি ছাড়াও আমাদের বইতে স্যাররা বলতে পারেন, দাঁড়াও একটা তো পাওয়া উচিত। আচ্ছা, বোর্ডে এইগুলি কম আসছে, বাট পরীক্ষায় আরেকটা দিন বলতে পারে যে উপরোক্ত লেনদেনগুলো থেকে যেগুলি প্রয়োজনীয় লেনদেনগুলো জাবেদা দাখিলা দাও, অথবা জাবেদা দাখিলা প্রস্তুত করো। জাস্ট সিম্পল বলবো যে জাবেদা দাখিলা প্রস্তুত করো। তখন কি করবো আমরা? এই কনসেপ্টটা অ্যাপ্লাই করবো। কথা বুঝতে পারছি? আচ্ছা, এটা যেহেতু বুঝলাম তাহলে এই রিলেটেড একটু জাবেদাগুলো করি আমরা। দেখো আমাদের আমানতকারী বই বলতে নগদান বই। ঠিক আছে? আচ্ছা, আমরা অনুশীলনী 2 নম্বর প্রশ্নটা দেখি। অনুশীলনী 2 নম্বর প্রশ্নটা দেখে লেখা হয়েছে এতটুকু। তাহলে আমি জাবেদার ঘরে গিয়ে অনুশীলনী 2টা একটু বুঝাই দিতে তোমাদের।
অনুশীলনী 2 সবাই 2 নম্বর অনুশীলনীটা বের করো, হ্যাঁ? এখানে লিখবো তারিখ হিসাবের নাম ও ব্যাখ্যা। আচ্ছা, দেখো 2 নম্বর এন্ট্রির নামটা কি আছে প্রতিষ্ঠানের? নাহিন নাকি? আর এখানে লিখবো জাবেদা। আচ্ছা, এবার আসো এই জাবেদা যখন করব, জাবেদাটা আমরা বেসিক যে জাবেদার কনসেপ্ট আছে সেই কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা কি করব, জাবেদাগুলা করব, ঠিক আছে? তো এখন দেখো আমাদের উদ্ভিদের কখনো জাবেদা হবে না, মানে 1 তারিখে যে উদ্ভিদ দেওয়া থাকে, 31 তারিখে যে উদ্ভিদ দেওয়া থাকে সেই উদ্ভিদে জাবেদা হবে না। তাহলে এরপর 2 নম্বর থেকে পড়ি আমরা, দেখো কি বলছে, অনুশীলনী 2, ঠিক আছে? অনুশীলনী যে আমাদের শীতে অনুশীলনী 2 নম্বর প্রশ্নটা আছে, এই প্রশ্নটার জাবেদাগুলো করব। দেখো 2 নম্বরে কি বলছে, আমাদের দেনাদারের কাছ থেকে প্রাপ্ত মোট 45,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু 31 ডিসেম্বর তারিখের মধ্যে ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তাহলে এটা জাবেদা নগদানবে করছে না, যখন আদায়ের জন্য জমা দিছে, তাহলে এটা আসবে না। তারপর দেখো 3 নম্বর কি বলছে, 15,000 টাকার একখানা প্রদেয় বিল পরিশোধের জন্য ব্যাংকের প্রতি নির্দেশ দেওয়া হয়, কিন্তু ব্যাংক এখনো পরিশোধ করেনি। তাহলে এটাও নগদানবে, অলরেডি ব্যাংক কলমে কি হিসাবভুক্ত করছে, ব্যাংক করে নাই, সমস্যা নেই, এটা ব্যাংকে যায়ও নেই, এই জন্য উপস্থাপন করেনি। এরপরে আসো 4 নম্বরটা কি বলছে আমাদের, 16,000 টাকার একখানা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু তার নগদান বইতে লেখা হতে বাদ পড়ে গেছে, নগদান বাদ পড়ে গেছে, ব্যাংক তো আদায় করছে নাকি? তাহলে এখন খেয়াল করো, এটা হলো আমাদের এন্ট্রি নাম্বার কত, 4। এখন এখানে কি হয়েছে, আদায়ের জন্য চেক জমা দিয়েছি, তাহলে কার কাছে চেক পাইছি আমরা, প্রাপ্য হিসাবের কাছ থেকে। তাহলে আমরা কি করব, ব্যাংকে টাকা বাড়ায় দেখাবো। তাহলে ব্যাংক হিসাব, ব্যাংক আমাদের কি সম্পদ না? তাহলে সম্পদটা আমাদের কি হয়েছে, বাড়ছে, এর জন্য কি হবে, ডেবিট হবে। আর এর ফলে আমাদের প্রাপ্য হিসাবে পরিমাণটা কি হয়েছে, হ্রাস পাইছে না? তাহলে প্রাপ্য হিসাব কি, আমাদের চলতি সম্পদ, চলতি সম্পদটা কি পাইছে, আমাদের আদায় করার ফলে হ্রাস পাইছে। তো চলতি সম্পদ হ্রাস পেলে কি হবে, ক্রেডিট হবে। তাহলে এখন টাকার পরিমাণ কত হবে আমাদের, 16,000 টাকা। বুঝতে পারছি? আর ব্যাখ্যা কি লিখবো, ব্যাংক কর্তৃক, আচ্ছা, আদায়ের জন্য ব্যাংকে চেক জমা দেয়া হলো। হ্যাঁ, ব্যাখ্যা লিখতে হবে, যদি, শোনো একটা জিনিস খেয়াল করো, আমাদের জাবেদা করতে বলছে আর ব্যাখ্যা লেখার প্রয়োজনই বলছে, তাহলে তখন আমরা ব্যাখ্যা দিব না। অন্যথায় সকল ক্ষেত্রে জাবেদা করতে বললেই আমরা ব্যাখ্যা লিখতে হবে, কথা বুঝছি? আর জাবেদা লিখি, জাবেদার ব্যাখ্যা জানি কেন দিই বলছিলাম, মনে আছে? কোন নীতির কারণে জাবেদার ব্যাখ্যা? ভেরি গুড। আর এই যে জেডটা নি কেন, জেডটা, এই জেডটা নি কেন, হ্যাঁ, এই জেডটা নি কেন বলছিলাম কি, 2টা তারিখ আমরা কি করি, আলাদা করি। এটার জন্য কোন নীতি ছিল মনে করেন, আমরা কিছুদিন আগে তো মনে পড়াইছিলাম, পূর্ণ প্রকাশের নীতি এটাও, ঠিক আছে? 2টা দিনই 2টা এন্ট্রি কি করে আলাদা করার জন্য আমরা কি করি, জেড ডাক্তার দিই। তাহলে এটাও কি পূর্ণ প্রকাশ, ব্যাখ্যাও কি করে দেই, পূর্ণ প্রকাশ। বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখো পরে, এটা তো বুঝতে পারছি আমরা। এবার 5 নম্বর এটা পড়ি, কি বলছে, বলছে ইতিপূর্বে ব্যাংকে জমাকৃত 26,000 টাকার একখানা চেক প্রত্যাঘাত হয়ে ফেরত হয়েছে, নগদান বইতে লেখা হয়। তাহলে তাহলে প্রাপ্য হিসাবের কাছে টাকা আমি আবার চাবো, আর ব্যাংকে টাকা হ্রাস করে দেখাবো, তাহলে এটা জাবেদা দিতে হবে। তাহলে এখন জাবেদা কি হবে, ব্যাংক প্রাপ্য হিসাবে টাকা আমি আবার চাবো, যে বলবো ভাই আপনার টাকাটা আমি আদায় করতে পারি নাই, প্রত্যাখ্যান হয়েছে আপনার চেকটা, তাই আপনি আমার টাকা আবার দিবেন। তাহলে দেনাদারের কাছে টাকা কি আমি চাবো, আর ব্যাংকের টাকা বাড়াইছিলাম, তো ব্যাংকের টাকা কি করতে হবে, কমাইতে হবে। তাহলে ব্যাংক যদি হ্রাস পায়, চলতি সময় হ্রাস পেলে কি হবে, ক্রেডিট হবে। কত টাকা হবে বলো তো একটু, 26,000, ঠিক না? আচ্ছা, এখানে ব্যাখ্যা লিখবো কি, ব্যাংক কর্তৃক জমাকৃত চেক, জমাকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত, প্রত্যাখ্যাত, এই সবাই বুঝতে পারছে এটা?
আচ্ছা 6 নম্বরটা কি বলছে আমাদের? 10,500 টাকার একখানা প্রদেয় বিল, একখানা প্রদেয় বিল সরাসরি ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, কিন্তু নগদ লেখা হয়েছে, নগদ লিখে নিতে জাবেদা করতে হবে। এখন প্রদেয় বিলে টাকা পরিশোধ করলে কি আমার দায় হ্রাস পাইছে, আর ব্যাংক পরিশোধ করলে কি ব্যাংকে টাকা কমে গেছে, তো দায় হ্রাস পেলে কি হবে? ডেবিট হবে। আর ব্যাংকে টাকা হ্রাস পেলে সম্পদ হ্রাস পেলে কি হবে? ক্রেডিট হবে। প্রদেয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এটা আমাদের 6। প্রদেয় প্রদেয় বিল হিসাব, প্রদেয় বিল, এটা আমাদের কি চলতি দায় হ্রাস পেয়েছে, হ্রাস পেলে কি হবে? ডেবিট হবে 10,000 10,500। আর ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে জন্য কি ব্যাংক হিসাব চলতি সম্পদ হ্রাস পাওয়ার ফলে কি হবে? ক্রেডিট হবে 10,500। এখানে কি লিখবো আমরা? প্রদেয় প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক সরাসরি সরাসরি পরিশোধ করা। এটা কি বুঝতে পারছি 6 নম্বরটা? আচ্ছা 7 আসবে না, দেখি একটু পরে। পাওনাদারদের পরিশোধের জন্য 31,000 টাকা চেক ইস্যু করা হয়েছিল, কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি। তাহলে নগদে লিখছি, ব্যাংক লেখা নেই, তাহলে যাবে টাকা দরকার নেই। এবার বলছে কি ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হয়েছে, ব্যাংক সুদ মঞ্জুর করে ব্যাংকে টাকা বাড়ে, আর আমাদের কি সুদ বাবদ আয় বাড়ে। তাহলে এখন এটা কোথায় লেখা হয়? নগদে লেখা হয়নি, তাহলে জাবেদা করতে হবে। তাহলে এখানে 8 নম্বর দিয়ে জাবেদা করতে হবে আমাদের। ব্যাংক সুদ মঞ্জুর করলে কি হবে? ব্যাংকের টাকা বাড়বে, তাহলে ব্যাংক হিসাব আমাদের কি হবে? ডেবিট হবে। আর ব্যাংক সুদ আমাদের আয় বাড়ছে, ঠিক না? তাহলে ব্যাংক সুদ হিসাব এটা আমাদের কি আয় বাড়ার কারণে কি হবে? ক্রেডিট হবে। তাহলে এখন কত টাকা আছে আমাদের? 1,500 টাকা। 1,500, এখানে 1,500 টাকা লিখবো। আর এখানে কি লিখবো? ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হলো। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা। এরপর দেখো আমরা 8 নম্বর যদি আবার চিন্তা করি, তাহলে কি লিখতে পারি আমরা বলো তো? হ্যাঁ, কমিশন বাবদ ধার্যকৃত চার্জ, কমিশন বাবদ ধার্যকৃত চার্জ 70,700 টাকা ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে, ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে, কিন্তু নগদে লেখা হয়নি। তাহলে ব্যাংক চার্জ কাটলে কি হবে? ব্যাংকের পরিমাণ হ্রাস পাবে, জমার পরিমাণ, তাহলে ব্যাংক সম্পদ হ্রাস পেলে কি হবে? ক্রেডিট। আর খরচ বাড়ছে আমাদের, তাহলে ব্যাংক চার্জ হিসাব। তাহলে এখন এখানে কি লিখবো? ব্যাংক চার্জ হিসাব। ব্যাংক চার্জ আমাদের খরচ, এই খরচটা আমাদের বাড়ছে, বাড়লে কি হবে? ডেবিট হবে। কত টাকা বাড়ছে? 700 টাকা। তো 700 টাকা এখানে লিখবো ডেবিট পাশে। আর এখানে লিখবো ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব এটা আমাদের চলতি সম্পদ হ্রাস পাবে, দেবে কি হবে? ক্রেডিট হবে 700 টাকা। আর এখানে কি লিখবো? ব্যাংক কর্তৃক কমিশন চার্জ করা হয়েছে। এই খেয়াল করো, এই পর্যন্ত বুঝতে পারছি? দেখো তো, তাহলে জাবেদা কিভাবে করতে হবে যদি আমাদের স্পেসিফিক বলা না থাকে কোন কোন এন্ট্রি, তাহলে বুঝতে পারবো কিভাবে করতে হবে। আচ্ছা ঠিক আছে।